তো ছাত্রছাত্রীরা আশা করি তোমরা ভীষণ ভালো আছো, তাই তো? তো চলো, আজকে হচ্ছে অপাদান কারক, বুঝেছো? আমাদের যেহেতু কর্তৃকারক হয়ে গিয়েছিল, কর্মকারক হয়ে গিয়েছিল, করণ হয়ে গিয়েছিল, নিমিত্ত হয়ে গিয়েছিল, আজকে হচ্ছে অপাদান কারক। তো দেখো, অপাদান কারক ভালোভাবে বুঝে নাও। কি শিখবো আজকে? অপাদান কারক। নো রকেট সায়েন্স মাই ডিয়ার স্টুডেন্টস। দেখো, এর মধ্যে বিরাট কিছু কঠিন কিছু ব্যাপার নেই। অনুসর্গটা ক্লিয়ার আছে তো? অনুসর্গে যদি কনসেপ্ট পুরোপুরি না থাকে তাহলে কিন্তু অপাদান বুঝতে তোমাদের একটু অসুবিধা হবে। দেখো, অপাদান কারক কিভাবে পাওয়া যায় না, যখন ধরো কি বলেছি না, সমাপিকা ক্রিয়াকে কি বলেছিলাম, কোথা হইতে থেকে চেয়ে দিয়ে যে প্রশ্ন করলে যে উত্তর দেবে সে কে ছিল? সে ছিল অপাদান। এই তো, এর মধ্যে রকেট সায়েন্স কিছু নেই। আজকে তোমাদেরকে আমি অপাদান চেনার ট্রিক্সটাও বলে দেবো, যে কিভাবে অপাদান কারক চিনতে হয়, তাতে ট্রিক্স, অর্থাৎ একবার দেখেই কিভাবে বলবে সেটাও কিন্তু আমি বলে দেবো। তার আগে তোমরা অপাদানের সংজ্ঞাটা লিখে নাও। আমি বলে দিচ্ছি আমি সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা তোমরা রেডি করে নাও। দেখো, লেখো। প্রথম কথা হচ্ছে, যেটা সিম্পল সংজ্ঞা, একদম সবাই যেটা লিখতে পারবে সেটা বলে দিই। যে পদ ক্রিয়ার সঙ্গে অপাদান সম্বন্ধ গড়ে তোলে তাকে বলা হয় অপাদান কারক। এটা হচ্ছে একদম সিম্পল সংজ্ঞা, অর্থাৎ জলের থেকেও তরল সংজ্ঞা। যেটা হাই কোয়ালিটি সংজ্ঞা, সেটা হচ্ছে যা থেকে কোনো কিছু চলিত, ভীত, গৃহীত, রক্ষিত, পতিত, বিরত উৎপন্ন হয় তাকে অপাদান কারক বলা হয়। স্যার, সংজ্ঞাটা কোথায় পাবো? সংজ্ঞাটা তোমরা বামনদেবে পাবে, সংজ্ঞাটা তোমরা বাণী সংসদের বইয়ে পাবে। এর মধ্যে আমার বুদ্ধিমত্তার কোনো পরিচয় নেই, আমি জাস্ট বামনদেবের বইয়ে যে সংজ্ঞাটা আছে সেই সংজ্ঞাটা তোমাদেরকে বললাম। হয়েছে? ক্লিয়ার? কিন্তু আজকে আমি তোমাদেরকে চেনাবো, তোমরা সেখান থেকে সংজ্ঞাটা তৈরি করে নেবে। আর আজকে আমি তোমাদেরকে চেনাবো, পরীক্ষাতে একবার দেখেই কিভাবে অপাদান কারক তোমরা বলে দেবে যে এটা হচ্ছে অপাদান কারক। দেখো কি বলেছি, সমাপিকা ক্রিয়াকে কোথা হইতে থেকে চেয়ে দিয়ে প্রশ্ন করলে অপাদান কারক উত্তর দেয়। বেশ, ঠিক আছে, চলো দেখা যাক, একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবো আমরা। উদাহরণটা দেওয়ার পরে ট্রিক্সটাও বলে দেবো। আগে উদাহরণটা দিই। উদাহরণ হচ্ছে, একটা যে কোনো বই থেকে উদাহরণ নাও। লোকটি ঘোড়া থেকে নামলো, তাই তো? প্রথমে কি করতে হয়? সমাপিকা ক্রিয়াকে খুঁজতে হয়। কে সমাপিকা ক্রিয়া? না, নামলো। এই কোথা থেকে নামলো? স্যার, ঘোড়া। তাহলে ঘোড়া হচ্ছে কি? অপাদান। ক্লিয়ার? হয়েছে? আবার ধরো, দুধ হইতে দই হয়। হয়েছে? দেখো, কোথা হইতে হয় হচ্ছে সমাপিকা ক্রিয়া, কোথা হইতে হয়? দুধ হইতে। দুধ হচ্ছে অপাদান। এর মধ্যে রকেট সায়েন্সের কিছু নেই। একটা ট্রিক্স দেখে নাও। এই যে হইতে থেকে চেয়ে, এই তিনটে হচ্ছে অপাদানের সম্পদ, অর্থাৎ অপাদান চেনার এই তিনটে হচ্ছে মূল অস্ত্র। তোমরা কিভাবে চিনবে? দেখো, এখানে থেকে আছে না, থেকের আগেরটা হচ্ছে অপাদান। হইতে আছে না, হইতের আগেরটা হচ্ছে অপাদান। অর্থাৎ তোমাকে যে বাক্যটা দেওয়া থাকবে সেখানে যদি দেখো যে হইতে থেকে চেয়ে আছে, ঠিক তার আগে যে আছে সে সবসময় চোখ বন্ধ করে অপাদান হবে। ক্লিয়ার? এর মধ্যে নো রকেট সায়েন্স, সিম্পল ট্রিক্স এটা। এরপরে দেখো, মাধ্যমিকের ক্ষেত্রে কি স্যার এত সহজ পরীক্ষায় পড়বে? না, এইখানটায় হচ্ছে প্রশ্নটা। মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু এত সহজ পড়বে না। হয়েছে? দেখো, মাধ্যমিকে কেমন আসবে? মাধ্যমিকে আসবে
বাঘ, বাঘে ভয় হয়। এখানে দেখো বাঘ হইতে, এই হইতেটা দেখো নেই, উজ্জ আছে না, তখন তোমাকে প্রশ্নটা করতে হবে কোথা হইতে ভয় হয় বা কোথা থেকে ভয় হয়। হইতে থেকে চেয়ে কার সম্পত্তি, না বাঘ থেকে। বাঘ কি কারক হবে, অপাদান কারক হবে। হয়েছে। এরপর একটা গল্প দেখে নাও, একটা গল্প শুনে নাও। অপাদান কি করে দেখো, মনে করো এটা একটা গাছ, এটা একটা গাছ, তাই তো? এই গল্পটা মনে রাখবে। এই গাছটার মধ্যে কি আছে, না ফল ধরে আছে। এই ফলটা মাটিতে পড়লো, পড়লো তো, যেখান থেকে পড়ছে সেই জায়গাটা হচ্ছে অপাদান। অর্থাৎ যেখান থেকে পড়লো বা যেখান থেকে সৃষ্টি হলো সেটা হচ্ছে অপাদান। যেখানে পড়ছে সেটা অপাদান নয়, যেখান থেকে পড়ছে সেই জায়গাটা হচ্ছে অপাদান। গাছ থেকে ফল পড়ে, এই ফলটা গাছ থেকে পড়ছে না, তাহলে এই গাছ হচ্ছে অপাদান। গল্পটা মনে থাকবে? ক্লিয়ার? এবার দেখো অপাদান কারকের ভাগগুলো, এগুলো আমি বলে দিচ্ছি, তোমরা এখান থেকে ইজিলি করতে পারবে, এর জন্য বিরাট কিছু চাপের প্রয়োজন নেই। প্রথম কি, প্রথম ভাগ হচ্ছে 1 নাম্বার ভাগ, এখান থেকে মাধ্যমিকে প্রশ্নগুলো আসে। স্থানবাচক অপাদান, একটি উদাহরণ দাও। এই বলো তো স্থান মানে কি? স্যার স্থান মানে আবার কি? স্থান মানে কোনো একটা জায়গা, তাই তো? এইখানটাতে ভুল হয়ে যাবে। স্থান মানে কোনো একটা জায়গা, মানে কোনো একটা জায়গা, যে কোনো জায়গা। যেমন ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, হ্রদ থেকে লোকটা নামলো, নামলো ক্রিয়াপদ। স্যার এখানে অপাদানকে এ থেকে আছে, থেকের আগে যে আছে সে অপাদান হ্রদ। তুমি একদম ঠিক বলেছো। তোমার পরীক্ষায় পড়বে একটি স্থানবাচক অপাদানের উদাহরণ দাও, অর্থাৎ তোমাকে একটা স্থানের উল্লেখ করতে হবে। এখানে হ্রদটা হচ্ছে স্থানটা। তোমরা পরীক্ষার হলে কি যে ভেবে নাও, আরে স্থানবাচক অপাদান মানে জায়গার নাম বলতে হবে, মেদিনীপুর, কলকাতা, ব্যাপারটা এরকম নয় কিন্তু, এই ভুল কনসেপ্টটা রেখো না। স্থান মানে কোনো একটা, যে কোনো একটা জায়গা, টেবিল হতে পারে, চেয়ার হতে পারে, একটা জায়গা হতে পারে, এগুলো হচ্ছে স্থান। মনে থাকবে তো? স্থান মানে এরকম ভেবে নিয়ে না যে কলকাতা, দিল্লি, মুম্বাই এরকম স্থান বোঝাবে, এরকম কিন্তু নয়। নেক্সট কালবাচক অপাদান। নেক্সট কি? কালবাচক, 2 নাম্বার ভাগ। এই কাল মানে কি? স্যার সময়। কালবাচক উপাদান কাকে বলে? না যে উপাদান কারক কাল বা সময়কে নির্দেশ করে তাকে কালবাচক উপাদান বলে। উদাহরণ, লোকটা সকাল থেকে পড়ছে, লোকটা সকাল থেকে পড়ছে। দেখো থেকে আছে না, থেকের আগে সকাল, কখন থেকে পড়ছে? এই থেকে অনুসর্গটার আগে যেই আছে সেই উপাদান হবে, স্যার সকাল। হয়েছে? এটাকে বলা হচ্ছে কালবাচক উপাদানের উদাহরণ। নেক্সট হচ্ছে দূরত্ববাচক উপাদান। প্রত্যেকটা ভাগ থেকে কিন্তু একটা করে উদাহরণ। দূরত্ববাচক উপাদান কাকে বলে? না যে উপাদান কারক কোনো দূরত্ব বোঝায় তাকে দূরত্ববাচক উপাদানকে বলা হয়। কাঠ পুড়ে কেন? কাঠ দাহ্য পদার্থ। এই টেকনিকটা অ্যাপ্লাই করে যাবে শুধু। যা ধরো কলকাতা থেকে মুম্বাই অনেক দূর, কি বোঝাচ্ছি আমি? আমি যে ভাগটা বলছি সেটা হচ্ছে দূরত্ববাচক উপাদান। তাই তো? দূরত্ব বোঝাবে। কলকাতা থেকে আমি বলছি উদাহরণ নিই, মুম্বাই অনেক দূর, মুম্বাই অনেক দূর। উপাদান কোনটা? থেকে আছে অনুসর্গ, তার আগে স্যার কলকাতা উপাদান। ঠিক আছে, তোমাকে তো উপাদান খুঁজতে বলেনি এখানে,
বলেছে একটা দূরত্ববাচক অপাদানের উদাহরণ দাও। তোমাকে কি করতে হবে, কলকাতা থেকে মুম্বাই অনেক দূর, এই কলকাতা থেকে মুম্বাই পার্টটাকে আন্ডারলাইন করে দিতে হবে। এখানে দূরত্ব বোঝাচ্ছে, এই পার্টটাকে আন্ডারলাইন করবে। এখানে কলকাতা থেকে মুম্বাইয়ের দূরত্ব বোঝাচ্ছে, কিন্তু অপাদান হলো কলকাতা। তারতম্যবাচক, তারতম্যবাচক, তারতম্য মানে কম্পেয়ার, এখানটায় ঘাবড়ে যাবে না, পরীক্ষাতে এটাই আসে বেশি। তারতম্যবাচক অপাদানের উদাহরণ দাও। পরীক্ষাতে কি আসে, তারতম্যবাচক অপাদানের উদাহরণ দাও। এটা কত নম্বর হলো, তাহলে স্থানবাচক, কালবাচক, দূরত্ববাচক। নেক্সট হচ্ছে 4 নম্বর হচ্ছে তারতম্যবাচক। এই শব্দটাকে দেখে ভয় খেয়ে যাবে না। তারতম্য মানে হচ্ছে কম্পেয়ার করা, কম্পেয়ার মানে তুলনা করা, মানে লতার চেয়ে সীমা বড়। এখানে লতার সঙ্গে সীমার কি করা হচ্ছে, তারতম্য করা হচ্ছে, হচ্ছে না? তাই এটাকে বলা হয় তারতম্যবাচক। অপাদানকে চেয়ের আগে যে আছে সে, লতা। ক্লিয়ার? আশা করি তোমাদের এখানটাতে কোনো প্রবলেম নেই। আসলে অপাদান কিন্তু ভীষণ ইজি। এখান থেকে তোমরা আর কয়েকটা কোশ্চেন করে রাখবে, যে কোশ্চেনগুলো ভীষণ ইম্পর্টেন্ট। যেমন অপাদান কারকে এর বিভক্তির উদাহরণ দাও। উদাহরণটা আমি বলেই দিচ্ছি। যেমন ধরো অপাদান কারকে এর বিভক্তি উদাহরণ, বাঘের ভয়ে পিলে চমকায়। অপাদান কারকে এর বিভক্তির উদাহরণ, বাঘের ভয়ে পিলে চমকায়। তারপরে ধরো অপাদান কারকে অন্তস্থ বিভক্তির উদাহরণ দাও, টাকায় টাকা লাভ হয়েছে, টাকা হইতে টাকা লাভ হয়েছে, টাকায় টাকা লাভ হয়েছে। এটা হচ্ছে অন্তস্থ বিভক্তির উদাহরণ। নেক্সট অপাদান কারক কমপ্লিট। অধিকরণ, দেখো অধিকরণ কি, অধিকরণ, করণের অধিক হয়েছে। ক্লিয়ার? অবশ্যই নো ডাউট। এখানটাতে আমি একটা টার্ম লিখে দিচ্ছি, সেই টার্মটাকে ভালো করে মুখস্থ করে রাখবে। সেটা হচ্ছে ক্রিয়ার আধার হলো অধিকরণ। এই ওয়ার্ড, এই বাক্যটাকে মাথার মধ্যে মুখস্থ করে রাখবে। পরীক্ষায় প্রশ্ন পড়ে ক্রিয়ার আধার কে, তোমাকে বলতে হবে ক্রিয়ার আধার হলো অধিকরণ। আচ্ছা, প্রথমে এটা লিখলে কাকে বলে সংজ্ঞাতে, তারপরে লিখবে যে বিশেষ্য বা সর্বনাম পদের দ্বারা বাক্যের মধ্যে ক্রিয়ার আধার, কাল, স্থান ইত্যাদি বোঝায় তাকে বলা হয় অধিকরণ কারক। এর সংজ্ঞাটা তোমরা যে কোনো একটা বই থেকে করতে পারো, সেটা বামনদেবের বই থেকে হতে পারে, সেটা বাণী সংসদ থেকে হতে পারে, যে কোনো বই থেকে হতে পারে। দেখো অধিকরণ কারক আমরা কিভাবে পাই এটা আগে বুঝে নাও। অধিকরণ কারক পাই আমরা সাধারণত কোথায় আর কখন দিয়ে প্রশ্ন করলে। স্যার এটা তো আপনি আগেই ক্লাসে বলে দিয়েছেন, কোথায় আর কখন দিয়ে সমাপিকা ক্রিয়াকে প্রশ্ন করলে আমরা অধিকরণ কারক পাই। কাকে প্রশ্ন করতে হবে? সমাপিকা ক্রিয়াকে। স্যার এর মধ্যে নতুন কি শেখাচ্ছেন আপনি আজকে, সেটা আগে বলুন। এটা তো তোমাদের প্রশ্ন হবে। দেখো নতুন অবশ্যই কিছু শেখাবো, তাই তো আজকে এই ক্লাসটা অধিকরণকে আমি আলাদা করেছি। দেখো প্রথমে হচ্ছে অধিকরণ কারক মনে রাখবে। অধিকরণ কারক হচ্ছে তিন প্রকার। কি কি? অধিকরণ কারক কোথায় মানে কোনো একটা জায়গার নাম বোঝায়, কোথায় একটা স্থান, তাই তো? তাহলে অধিকরণ কারকের প্রথম ভাগ হচ্ছে স্থানাধিকরণ। কখন, কখন মানে হচ্ছে সময়, মানে একটা কাল বোঝাবে। দ্বিতীয় ভাগ হচ্ছে কালাধিকরণ। আর নেক্সট এটা পার্ট মনে রাখবে, যে কোনো বিষয় বোঝায় অধিকরণ। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, রাজনীতি, অর্থনীতি, যাই হোক না কেন, যে কোনো টপিকস। ধরো একটা জায়গাতে চায়ের দোকানে 4-5টা লোক বসে আড্ডা দিচ্ছে একসাথে, তারা একটা টপিকস নিয়ে বিতর্ক করছে, কি? রাজনীতি। তাহলে তাদের টপিকসের বিষয়টা কি? রাজনীতি। রাজনীতি হলো বিষয়, এই বিষয়টাকে বোঝায় অধিকরণ।
তাহলে যে কোনো বিষয় বোঝালে অধিকরণ কারক হয়। তাহলে আমরা এক একটা উদাহরণ নেব আর বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে প্রথমে কাকে শিখবো আমরা? স্থানাধিকরণ। কাকে শিখছি? স্থানাধিকরণ। স্থানাধিকরণ কাকে বলে? যে অধিকরণ কারক দিয়ে কোনো স্থানকে বোঝায় তাকে বলা হয় স্থানাধিকরণ। যেমন ধরো উদাহরণ নাও একটা, কলকাতায় চিড়িয়াখানা আছে। এই কোথায় চিড়িয়াখানা আছে? স্যার কলকাতায়। কোথায় দিয়ে প্রশ্ন করলে কে উত্তর দেয়? অধিকরণ। কলকাতা হচ্ছে একটা স্থান, স্থান হলো স্থানাধিকরণ, কলকাতা হলো স্থানাধিকরণ। নেক্সট নেক্সট কি? নেক্সট হচ্ছে কালাধিকরণ। দেখো এখানটায় কেমন ডিস্টার্বটা তোমরা করবে, তোমরা কেমন ভাবে পাজল করবে দেখো। কালাধিকরণ, তাই তো? নেক্সট পার্ট কি? কালাধিকরণ। কাল মানে কি? সময়। স্যার একটা উদাহরণ দিচ্ছি। সকাল 10টা থেকে টিউশনে আছে। সকাল 10টায় টিউশন আছে। এই কখন টিউশন আছে? 10টায়। অধিকরণ কারক। সকাল 10টা থেকে টিউশন আছে, যখনই 10টা থেকে হয়ে যাবে না, যদি এখানটায় থেকে ঢুকিয়ে দেয় তাহলে মনে রাখবে এটা সঙ্গে সঙ্গে অপাদান হয়ে যাবে। অর্থাৎ হইতে থেকে চেয়ে যদি বসে গেছে সময়ের পরে তখন কিন্তু সেটা সঙ্গে সঙ্গে অপাদান। আর না থাকলে সকাল 10টায় টিউশন আছে, কখন আছে? 10টায়, এটা হচ্ছে কিসের উদাহরণ? এটা হচ্ছে কালাধিকরণের উদাহরণ। ক্লিয়ার? নেক্সট হচ্ছে বিষয়াধিকরণ। আগে মেন ভাগগুলো শিখিয়ে দিই, তারপর তোমাদেরকে আমি এই ভাগগুলোর যে সাব ভাগ আছে বা সাব পার্ট আছে সেগুলো আমি শিখিয়ে দেবো। দেখো যেমন ধরো যদি পড়ে বেলা 10টায় বাজার খোলে, কখন খোলে? 10টায়। 10টায় হচ্ছে অধিকরণ। বেলা 10টা থেকে বাজার খুলে, 10টার পরে যেই থেকে অনুসর্গটা বসে যাবে না তখন কিন্তু অপাদান হয়ে যাবে। তাহলে বেলা 10টায় বাজার খুলে 10টা, 10টা হচ্ছে কখন খোলে? 10টায়, অধিকরণ কারক। নেক্সট হচ্ছে বিষয়াধিকরণ। আমি তো আগেই বললাম বিষয়াধিকরণ বিষয় বোঝাবে। লোকটি ইতিহাসে পণ্ডিত। এই একটা চোখ কান নাক বন্ধ করে শুনে নাও, ট্রিক্স একটা। যে কোনো বিষয়ের নাম বোঝালে যখন বিষয়টাকে বোঝাবে তখন কিন্তু অধিকরণ হবে। যে কোনো বিষয়ের নাম, ইতিহাস, ভূগোল, বাংলা, বিজ্ঞান, অঙ্ক, ইংরেজি, যখন বিষয়টা বোঝাবে, যখন বিষয় বোঝাবে তখন কিন্তু অধিকরণ হবে। তখন কর্ম করতে যেও না, আবার কর্মকারক করে দিও না। যখন তোমার বিষয়টার উপরে জোর আছে, লোকটি ইতিহাসে পণ্ডিত, লোকটি কোন বিষয়ে পণ্ডিত? ইতিহাস বিষয়ে পণ্ডিত। তাহলে ইতিহাস যখন একটা বিষয় তখন সেটা চোখ বন্ধ করে তোমরা অধিকরণ কারক করবে। এটা বলা হয় বিষয়াধিকরণ। যেমন ধরো আমি বললাম ছেলেটি গণিতে কাঁচা। ছেলেটি কোন বিষয়ে কাঁচা? গণিত বিষয়ে কাঁচা। গণিত কি? অধিকরণ। আরেকটা হয় অধিকরণে বিপসা। বিপসা শব্দের অর্থ আমি আগেই বলেছি। অধিকরণে বিপসা, বিপসা শব্দের অর্থ আমি আগেই বলেছি, একই শব্দের পুনরাবৃত্তি। মনে আছে তো? একই শব্দের পুনরাবৃত্তি। দেখো একটা উদাহরণ দিচ্ছি। ফাগুন ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে। হয়েছে? এই কোথায় লেগেছে? স্যার বনে। দেখো এই বনটা যা বানান যা সমস্ত কিছু একই রকম দেখতে,
অর্থাৎ একই পদ তার পুনরাবৃত্তি ঘটেছে এখানে, দেখে বোঝা যাচ্ছে বিপসা। কিন্তু কিসের বিপসা? কোথায় লেগেছে? বনে, বনে বনে, অধিকরণের বিপসা। বোঝা গেল? আচ্ছা, দেখো এখানটায় তোমরাকে একটা জিনিস বুঝতে হবে এরপরে, সেটা হচ্ছে স্থানাধিকরণ। দেখো স্থানাধিকরণের তিনটে ভাগ হয়, এটা একটু মন দিয়ে শুনে নাও, এতটা ইম্পর্টেন্ট কিছু নয়। কি কি বোঝায়? স্থানাধিকরণের তিনটে ভাগ বললাম আমি। একটা হচ্ছে একদেশ সূচক, প্রথম একটা ভাগ লিখলাম। দ্বিতীয় ভাগ কি? ব্যাপ্তি সূচক। তিন নম্বর ভাগ কি? তিন নম্বর ভাগ হচ্ছে সামীপ্য সূচক। এই ভাগগুলো দেখে তোমরা ভয় খেয়ে যাবে না। সামীপ্য শব্দটা এসছে সমীপে থেকে, সমীপে শব্দ মানে হচ্ছে নিকটে, ভয় পাবে না কিন্তু একদম। ব্যাপ্তি মানে বিস্তার, তাই তো? আর একদেশ মানে একটা জায়গায়। একটা করে উদাহরণ দিলেই তোমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। একটা একদেশ বোঝাবে, কলকাতায় চিড়িয়াখানা আছে, কলকাতায় একটা দেশ, একটা জায়গা। কলকাতায় চিড়িয়াখানা আছে, কোথায় আছে? কলকাতায়। কি কারক? স্যার অধিকরণ কারক, একদেশ সূচক। এরপরে সময়ের স্থানের ব্যাপ্তি বোঝাবে। ব্যাপ্তি মানে প্রসার। আচ্ছা, একটাই জিনিস যেটা সব জায়গাতে তার প্রসারিত হয়, যেমন ধরো এই উদাহরণটা মনে রাখবে যে বরফে, যেটা সবচেয়ে বেশি উদাহরণটা চলে বা পরীক্ষাতে আসে, যে বরফে শীতলতা আছে বা বরফে শীতলতা আছে। দেখো বরফ, কোথায় শীতলতা আছে? বরফ। যে কোনো জায়গারই বরফ হোক না কেন, তার বরফের ধর্মটাই হচ্ছে ঠান্ডা। তাহলে যেখান থেকেই বরফ নাও তার মধ্যে শীতলতা আছে। তাহলে বরফের জায়গাটা কি কলকাতার মতো একটা জায়গায় সীমাবদ্ধ আছে? চিড়িয়াখানাটা কোথায় সীমাবদ্ধ আছে? কলকাতায়। কিন্তু শীতলতা, ঠান্ডাটা কোথায় আছে? বরফের মধ্যে। সেটা সেই বরফটা লন্ডনের হোক, সেটা ভারতের হোক, সেটা আফ্রিকার হোক, সেটা সুইজারল্যান্ডের হোক, যেখানেই হোক তার মধ্যে একটা ঠান্ডা বা শীতলতা আছে। অর্থাৎ জায়গাটা বা স্থানটার ব্যাপ্তিটা বাড়লো। আর সামীপ্য সূচক মানে কি? না, সামীপ্য মানে যে সমীপ, মানে কাছে। তাহলে ব্যাপ্তি সূচকে কি উদাহরণ দেবে? বরফে শীতলতা আছে, অর্থাৎ জায়গাটার ব্যাপ্তি ঘটল। আর সামীপ্য সূচক সমীপে, সমীপ মানে কাছে। দুয়ারে দাঁড়ায়ে ভিখারি, কোথায় আছে? দুয়ারে দাঁড়ায়ে ভিখারি। দেখো কাছে বুঝাচ্ছে না? দুয়ারে মানে কাছে, ঘরের কাছে। কোথায়? দুয়ারে। দুয়ারে দাঁড়িয়ে আছে কে? না, ভিখারি বা দুয়ারে প্রস্তুত গাড়ি। এগুলোর থেকে একটা করে উদাহরণ তোমরা করে রাখবে। ঠিক সেরকম কালাধিকরণেরও, স্থানাধিকরণের তিনটে ভাগ বললাম, কালাধিকরণেরও দুটো ভাগ আছে। কি কি? দেখো তোমরা করেছো না পয়েন্ট অফ টাইম আর পিরিয়ডস অফ টাইম। অর্থাৎ মুহূর্তাধিকরণ, যে মুহূর্তে ঘটছে সেই মুহূর্ত। মনে রাখবে অধিকরণ কারক কখনো একদিনের বেশি সময় বোঝাতে পারে না। যেমন ধরো একটা উদাহরণ দিলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। মুহূর্তাধিকরণে বেলা 10টায় বাজার খোলে, যেটা বলছিলাম আমি। বেলা 10টায় বাজার খোলে। এই কখন খোলে? 10টায়। দেখো এটা কি পয়েন্ট অফ টাইম নয়? পয়েন্ট অফ টাইম নয়, একদম নির্দিষ্ট সময় করে বোঝাচ্ছে না যে 10টাতেই বাজারটা খুলে। তাহলে সময়টা নির্দিষ্ট। একে বলা হয় যে মুহূর্তে ঘটনাটা ঘটছে সেটা বলা হয় মুহূর্তাধিকরণ। আর ব্যাপ্তাধিকরণ মানে হচ্ছে সময়ের ব্যাপ্তি,
স্যার আপনি যে বললেন অধিকরণ কারক কোনো কিছু বোঝাতে পারে না, মানে একদিনের বেশি সময় বোঝাতে পারে না। দেখো সময়ের ব্যাপ্তি বলছি শীতকালে খেজুর রস হয়, দেখো শীতকাল কি বোঝাচ্ছে? সময়ের ব্যাপ্তি, তাই এটাকে বলা হয় কি বলা হয়, কি বোঝাচ্ছে এটাকে? সময়ের ব্যাপ্তি, তাই ব্যাপ্তিটাকে বলবো আমরা ব্যক্তিধাদীকরণ। ব্যক্তিধাদীকরণ, বয়জফলা আকার পয়তয়ে পয়তয়ে, এক কাজ করো এটাকে আরো ইজি করো, ব্যক্তাধিকরণ করো, কারণ দুটোই হস্যি হলে আমাদের জীব উচ্চারণ করতে অসুবিধা হয়। ব্যক্তাধিকরণ এই টার্মটা উচ্চারণ করবে, ব্যক্তাধিকরণ অর্থাৎ সময়ের ব্যাপ্তি বোঝায়। বাস অধিকরণ কারক শেষ। এবারে অধিকরণ কারক চেনার ট্রিক্স গুলো শিখো। অধিকরণ কারকের আরেকটা ভাগ আছে যেটা তোমাদের বইয়ে নেই, সেটা আমি বলে দিচ্ছি। দেখো সুখ দুঃখ আনন্দ এগুলো কি? স্যার মানুষের মনের ভাব, মনের ভাব মানে হচ্ছে অবস্থা, তাই তো? আবার আমি তোমাদেরকে শেখাবো, যখন বাচ্চ শেখাবো তখন শেখাবো ভাব বাচ্চে, ভাব শব্দের অর্থ ক্রিয়া, কিন্তু কারকের সময় শিখে রাখো ভাব মনে হচ্ছে মনের অবস্থা। এই যে ধরো সুখ দুঃখ আনন্দ এগুলো আর কিছু নয়, এগুলো আমাদের মনের অবস্থা মাত্র। আমি সুখী তো আমি সুখী, আমি প্রচন্ড আনন্দ হচ্ছে এই জায়গাতে, আমি দুঃখে আছি তো আমি দুঃখী, তাই না? আমার আনন্দ হচ্ছে তো আনন্দ, তোমার এগুলো মনের ভাব। অর্থাৎ অধিকরণ কারক মানুষের মনের ভাব বোঝায় বলে অধিকরণ কারককে ভাবাধিকরণও বলা হয়, একটা ভাগ। অধিকরণ কারক মানুষের মনের ভাব বোঝায় বলে অধিকরণ কারককে ভাবাধিকরণও বলা হয়ে থাকে। তাহলে সুখ দুঃখ আনন্দ এই ভাবগুলো কে বোঝায়? অধিকরণ কারক। কোন বিষয়ের নাম কে বোঝায়? অধিকরণ কারক। মনে থাকবে, ইতিহাস ভূগোল বিজ্ঞান হাসি সুখ দুঃখ এগুলো কে বোঝাবে? অধিকরণ কারক। হয়েছে? তাহলে অধিকরণ কারককে ভাবাধিকরণ বলা হয় কেন? উত্তর বলে দিলাম। আর কি বললাম না, অধিকরণ কারকের সমস্ত ভাগগুলো তোমরাকে বুঝিয়ে দিলাম। এরপরে তোমাদের কারক পার্ট কমপ্লিট হয়ে গেল। কারকের পরে তোমাদের আসবে অকারক পার্টটা। তাই কালকে তোমরা চ্যানেলের দিকে লক্ষ্য রাখবে, তোমরাকে আমি শেখাবো অকারক। এতদিন তোমরাকে কারক শিখিয়েছি, এবারে যেগুলো কারক নয় সেগুলো শেখাবো। ওকে, তো চলো আজ এ পর্যন্তই। শুভরাত্রি।